গল্প গল্প বলতে মানে আমার জীবনের জার্নিতে মানে এভারেস্টের ব্যাপারটা একদমই ছিল না। এভারেস্টের গল্পটাই ছিল না আমার, কি বলবো, চিন্তা ভাবনার মধ্যে। তো ধীরে ধীরে যখন অভিজ্ঞতা বাড়ছে, এমনি সাধারণ ট্রেক করতাম যেমন এখানকার সবাই করে। তো ট্রেক করতে 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 একসময় মনে হলো যে এবার একটু টেকনিক্যাল দিকে যাওয়া যাক। টেকনিক্যাল মানে ইনস্ট্রুমেন্ট দিয়ে ক্লাইম্ব করা। তো তারপর থেকে বিভিন্ন জায়গা থেকে ডিমান্ডও আসে যে সৌমেন, তোমার তো এত ভালো পারফরমেন্স বিভিন্ন দিকে, ফিটনেস ভালো, তুমি ফিটনেসের ওপরে জোর দাও। হ্যাঁ অবশ্যই। তো তাহলে ক্লাইম্বিংয়ের দিকে যাচ্ছে না কেন? এটা কিন্তু বন্ধুবান্ধব এবং সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে আমার এটা প্রপোজাল আসে। তো তারপরে আমি চিন্তা করতে থাকি যে ঠিক আছে, ক্লাইম্বিং দেখি করা যায়, ছোটো ছোটো করব। কিন্তু এভারেস্ট যে করব সেটা মাথায় ছিল না। লাস্ট 10 বছর, এখন থেকে যদি চিন্তা করি, লাস্ট 10 বছরে ক্লাইম্বিংটাকে রপ্ত করলাম, মানে উইদাউট ট্রেনিং। সেগুলো বিভিন্ন সংস্থা যেমন ট্রেক দ্য হিমালয়ান আছে, বিকাট অ্যাডভেঞ্চার, যেগুলো এজেন্সি ভারতবর্ষের মধ্যে আছে, তারা আমাকে নিয়ে না বিভিন্ন পাহাড়ে নিয়ে যেতেন আমাকে, চলো সামিট করবো, ঠিক আছে। তো তারা মানে অ্যাজ এ নন টেকনিক্যাল হিসেবে আমাকে নিয়ে যেতেন, করতাম, পারফরমেন্স করতাম। কিন্তু যারা গাইড ছিল তাদের একটা ভয় থাকতো যে এর কোনো পুঁথিগত শিক্ষা নেই টেকনিক্যাল ব্যাপারে, তো একে নিয়ে যাচ্ছি, একে সাবধানে রাখতে হবে, না হলে কোনো বিপদ হতে পারে। তো সেইখান থেকে মানে যখন টেকনিক্যাল ব্যাপারে এইসবগুলো আসছে, তখন মনের মধ্যে একটা চিন্তা থাকতো যে মানে একটা ছোটো মানে নিজেকে খুব ছোট মনে হতো যে টেকনিক্যাল ব্যাপারটা জানি না, কিন্তু টেকনিক্যাল ক্লাইম্ব করছি। তো তারপর থেকে ভাবলাম না, ট্রেনিংটা নিয়েই নিই। নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং থেকে ট্রেনিংটা নিয়েছিলাম। নেওয়ার পরে সেখানে তো বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এটাও ছোট্ট করে একটু দিয়েছিল পেপারে। তো সেইটা নেওয়ার পর থেকেই না, মানে সেই আর্মিদের সেই ড্রেস আর বন্দুক হাতে থাকলে যেরকম হয় সেরকম অবস্থা না, আমি তো অনেক এইবারে অ্যাপ্লাই করি, আর কেউ কিছু বলতে পারবে না। তারপর থেকেই শুরু হলো একের পর এক ক্লাইম্বিং। প্রত্যেক বছর রক ক্লাইম্বিং কোর্সে ক্লাব থেকে যাই, সেখানে গিয়েও সেগুলো ঝালিয়ে নেওয়া। তো মাউন্ট নুন, এলব্রুস, তারপরে স্টক কাংরি, এসব হাবিজাবি টুকটাক করার পর থেকে মনে হলো যে এবার ট্রাই করা যেতে পারে এভারেস্ট। তো লাস্ট ইয়ার দেওটিব্বা করলাম, প্রি মাউন্টেন একটা করতে হয়। তো ইচ্ছা ছিল মাউন্ট ত্রিশূল করার, মাউন্ট ত্রিশূল 1 রেজিস্ট্রেশন করি একটা এজেন্সির সঙ্গে। তো লাস্ট মুহূর্তে উত্তরাখণ্ড গভর্নমেন্ট অ্যানাউন্স করে দিল যে এবছর উত্তরাখণ্ডে কোনো ট্রেকিং বা এক্সপিডিশন করা যাবে না ডিউ টু ওয়েদার কন্ডিশান। মানে 2024-এর কথা বলছি, সব প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছিল, মানে ট্রেকিং এবং সব কিছু, মানে বন্যা হয়েছে আর কি। তো হলো না। লাস্ট মুহূর্তে বিকাশ অ্যাডভেঞ্চারের সঙ্গে যোগাযোগ করে মাউন্ট দেওটুব্বা সেটা সামিট করি, এবং পোস্ট মনসুনে 32 জন অ্যাটেম্প করেছিল, তার জায়গায় 3 জন, আমার গ্রুপে 3 জনকে নিয়ে আমি ক্লাইম্ব করি দেওটিব্বা। এবং দেওটিব্বা ক্লাইম্ব করার পিছনে একটা ঘটনাও আছে। সেটা হলো, ওরা চাইছিল যে দিনের বেলা আমরা ক্লাইম্ব করি, কিন্তু দিনের বেলা হয় কি, আইস মেল্ট হয়, আইস মেল্ট হওয়ার ফলে মানে ক্লাইম্ব করা খুব অসুবিধা। রাত্রেবেলা ফ্রিজ হয়ে যায়, ক্র্যাম্পন ভালো মানে গ্রিপ হয়। আমি বললাম দিনের বেলা যাব না, রাত্রেবেলা ক্লাইম্ব করব। ওরা অ্যাডভান্স যে ইয়েটা আছে, ক্যাম্প আছে, সেটাতে নিয়ে গেল না। ঠিক আছে, তাহলে মানে যে গালি আছে, গালির নিচে আমাদের ক্যাম্প করতে হবে। ঠিক আছে তাই। ওরা জানে এরা পারবে না
রেশন কিছু নিয়ে যায়নি, এবং যারা রোপ ফিক্সিং টিম তারাও যায়নি। না, জানে এরা যে এগোতে পারবে না, এরা পিছিয়ে আসবে অন্যান্য টিমের মতো। অন্যান্য টিমও সব পিছিয়ে এসছে। আমি বললাম না, রাতে আমি ক্লাইম্ব করবো, দিনে ক্লাইম্ব করবো না। আমার টেন্টের মধ্যে আরও দুজন ছিল, একজন বাঙালি আর একজন মারাঠি। তাদেরকেও বলে দিলাম, ভাই তোমরা আমার সাথ দাও, ক্লাইম্ব হবে, আমি আছি। তো তারা আমার সঙ্গে সাথ দিল। না, আমরা যাবো না আজকে, আমরা রাতে ক্লাইম্ব করবো। বললো রাতে অনেক টাইম লাগবে। টাইম লাগবে, সন্ধেবেলা বেরিয়ে যাবো, সারা রাত ক্লাইম্ব করবো, কিন্তু রাতের বেলা। তাই হলো। ওরা আবার দুজন ছুটলো রেশন আনতে, আমাদের খাবার দাবার আনতে, মানে নিচের ক্যাম্পে ছিল। খাবার দাবার আনলো। সেই রাত 10টার সময় আমরা শুরু করলাম। আমি ওইটা ঘটনাটা কেন বলছি, ওইটা আমাদের খুবই উপকার হয়েছে এখানে। ওই যে এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগে। তো আমরা 10টার সময় সাবমিট করি দেউটিপ্পা, করে নেমে আসি। এইবার আসি এর জন্য রাতে যে যাওয়া, রাতে তো মানে নিজস্ব আলো নিয়ে যাওয়া, সেক্ষেত্রে কোনো অবস্ট্রাকশন আছে? মানে হেড টর্চ, একদম হেড টর্চ সাফিসিয়েন্ট। আর অন্যান্য মানে আর কোনো ভয়ের কিছু নেই? আর কিছু হয় না। ওখানে কোনো জীবজন্তু নেই, কিছু নেই, থাকবে না। প্রায় 70 ডিগ্রির উপরে ক্লাইম্ব করে ভোর 4টের সময় আমরা উপরে পৌঁছি। গাড়িটা এত লম্বা, বাকি কিছু হাম্প আছে 4-5টা, সেইটা পেরিয়ে গিয়ে তবে দেউটিব্বার ওয়াল। এবার দেউটিব্বার ওয়ালটা আছে, তার আগে একটা ক্যাবাস আছে। নামার সময় আমি ওই ক্যাবাসে পড়ে যাই। হ্যাঁ, এবং বলছি না টেকনিক্যাল জিনিস জানলে কত উপকার হয়। আর আমার সঙ্গে যারা সাবমিট করেছে আরও দুজন, তারা জানেই না, তারা কোনো ট্রেনিং নেই, কিছু নেই। তারা পড়লে মুশকিল ছিল। সব রক আমি এই সব শুনো আমি বুঝতে পারিনি। একটা হার্ড শোনো হয়, সব শুনো। তো এরকম সরু একটা চ্যানেল ছিল, সেইখানে পা ফেলে ওই ক্যাবাসটা পেরোতে হবে। আমি সব শোনোতে পা দিয়েছি, একদম ঢুকে গেছি। এবার একটা ডিসেন্ডার বলে একটা জিনিস আছে, সেই ডিসেন্ডারটা ডিসেন্ড করার জন্য সেইটাকে আমি রোপের সঙ্গে ট্র্যাপ করে নিয়েছি এখানে। ফলে আটকে গেছি, বরফের সঙ্গেও আটকে গেছি, এখানেও আটকে গেছি। জুমার যেটা ওপরে ওঠা যায়, নিচে নামা যায় না, সেইটা কোমর থেকে বার করে সেটা লাগিয়ে দিয়েছি। ফলে আমি আর নিচে আর পড়বো না, এটা ছেড়ে দিলাম। দিয়ে দেখি শুধু হাতটা ফ্রি আছে, আর নিচের বডির পার্টটা সব ওই সব শোনোতে গিয়ে সেই চোরাবালির মতো আটকে রয়েছি। হাত নাড়াতে পারছি, কিন্তু বডির আর কিছু নাড়াতে পারছি না, পা নাড়াতে পারছি না। হাতে করে সব সরাতে হয়েছে, সরিয়ে 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 পা দুটোকে ফ্রি করেছি। করার পরে আইস্যাক্স বার করেছি, আইস্যাক্স বার করে ওয়ালে লাগিয়ে রোপের সঙ্গে জুমার করে করে এই সব করে করে ওপরে উঠেছি। 25 মিনিট টাইম লেগেছে আমার উপরে উঠতে। কেউ শুনতে পাচ্ছে না, উপরে দুজন আছে, আর যে আমাদের গাইড সে নিচে নেমে গেছে, আর আমি মাঝখানে। সেটাই আমি পরে ওদেরকে বললাম যে তোরা যদি পড়তিস তো কী অবস্থা হতো, তোরা ট্রেনিং নিয়েছিস কিছু না। আমি অ্যারেস্ট করে নিয়েছি সঙ্গে সঙ্গে রোপটাকে, ডিসেন্ডারের সঙ্গে, ব্যাস যেই করে নিয়েছি না। আর সব শোনোতে আটকে গেছি। ওই যে সেন্সগুলো পরপর কাজে লাগিয়েছি। হলো, সাবমিট করে আসলাম, খুব আনন্দ সবাইকার। ওই পার্টটা গেল, ওটা একটা ট্রেনিং হলো যে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগে। তারপরে এইবার টাকার সমস্যা। 31 লাখ টাকা লাগবে, 31.5 লাখ বলেছে। আমি বলি 31-এর বেশি দেবো না এভারেস্টে। আর তার আগে এভারেস্ট আর লোৎসের জন্য বলেছিল 40 লাখ। এভারেস্ট এবং লোৎসের দুটো। তো আমি বললাম এখন তো আমার অত টাকা হচ্ছে না, আমি এভারেস্টের জন্য টাকা দিয়েই তবে যাবো। তো বললো ঠিক আছে। 31 লাখ টাকা জোগাড় করতে হিমশিম খেয়ে গেছি। ক্রাউড ফান্ডিংয়ে কিছু পেয়েছি,
আর বাকিটা লোন নিতে হয়েছে, মানে 50-50 আর কি। এই মানে যারা দেখে তারা তো এটা জানে না যে এই টাকাটা কাদেরকে দিতে হয় বা কিভাবে এইটাকে যোগাযোগটা হয় এভারেস্টে যাওয়ার জন্য। এটা জোগাড় করতে হয়, ক্রাউড ফান্ডিং করে অনেকে। নেয় টাকাটা কাদের দিতে হয়? টাকাটা অ্যাকচুয়ালি নেপাল গভর্নমেন্ট $1200 US ডলার যত নেয় এখন, আচ্ছা ওটা এই সেপ্টেম্বরের পর থেকে $1500 হয়ে যাবে, আচ্ছা প্রায় 15 লাখ টাকা হয়ে যাবে। এখন 12 মতো, 12 না, একটু কম হচ্ছে, 10 পয়েন্ট সামথিং হবে। তো সেটা নেপাল গভর্নমেন্ট। বাকি কিছু লাগে ইকুইপমেন্ট। হ্যাঁ, মানে এই যে আমি দুখানা বড় বড় কিট ব্যাগ এনেছি না, ওর মধ্যে আমার যাবতীয় সরঞ্জাম আছে, মানে পায়ের ক্র্যাম্পন থেকে আরম্ভ করে শু, যাবতীয় আমার যত কিছু ইউজ হয়েছে, ডাংডি থেকে আরম্ভ করে হেলমেট থেকে আরম্ভ করে সানগ্লাস, এভরিথিং ওই টাকার মধ্যেই। আর ওই যে আমি প্রায় 2 মাসের কাছাকাছি থাকবো, তার খাওয়া থাকা সব কিছু খরচ ওদের, প্লাস ওর মধ্যে টিপস আছে, মানে টিপস মানে কিচেন যারা খাবার দাবার দিচ্ছে তাদের জন্য 30,000 টাকা টিপস আছে, 1.5 লাখ টাকা টিপস আছে। গাইড যে শেরপা বলি যারা, অ্যাকচুয়ালি ওরা গাইড, শেরপা তো টাইটেল ওদের টিপস আছে। যাতায়াতের টিপস আছে, যাতায়াত মানে কাঠমান্ডু থেকে কাঠমান্ডু যাবতীয় খরচ ওদের, ওই ফ্লাইট খরচ থেকে আরম্ভ করে সব, লুকলা থেকে কাঠমান্ডু হোক বা লুকলা থেকে রামেছাপ বলে একটা জায়গা আছে সেখানে হোক, ওদের খরচ। তো এত কিছু খরচ ওর মধ্যে ইনক্লুডিং, প্লাস ওদের লাভ। তো এইসব নিয়ে ওই 31.5, আমি 31 দিয়েছি। এইবার টাকা জোগাড় হলো, এবার প্রবলেম হলো ছুটির। মানে ছুটি কীরকম, আমাদের ছুটি নিতে গেলে মানে থ্রু প্রপার চ্যানেল সব ভায়া হয়ে 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 সিএম অবধি যায়। আমি চিঠি করলাম থ্রু প্রপার চ্যানেল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ থেকে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থেকে চিফ ইঞ্জিনিয়ার। এবারে একদিনে দিনে হচ্ছে না, ওই যাচ্ছে ওখানে 3-4 দিন পড়ে থাকছে, আবার ওই চিঠি ফিটি হচ্ছে, আবার আরেকটা অফিস যাচ্ছে। চিফ ইঞ্জিনিয়ার থেকে জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি থেকে ভিজিলেন্সে গিয়ে দেখবে আমার কোনো কেস আছে কি না, ভিজিলেন্স থেকে আবার জয়েন্ট সেক্রেটারি, সেখান থেকে সেক্রেটারি আবার সেক্রেটারি ব্যাক করে আবার স্পেশাল সেক্রেটারির কাছে পাঠিয়েছে। ঠিক আছে, আবার সেই খাদ্য ভবন নবান্ন থেকে সে আবার ভিজিলেন্সকে পাঠিয়েছে, ভিজিলেন্স আবার স্পেশাল সেক্রেটারি হয়ে আবার জয়েন্ট সেক্রেটারি কী করেছে, আবার ভিজিলেন্স। মানে আমি মানে কলকাতায় গিয়ে আমার ছুটি হয়ে যাওয়া সেই অবস্থা, ওর থেকে বেশি কষ্ট। তো সেই আবার তাকে বোঝানো হলো না, আর কোনো সব ভিজিলেন্স ক্লিয়ারেন্স আছে আপনি পাঠান, সে আবার সেক্রেটারিকে পাঠিয়েছেন, অন্তরা আচার্য আমাদের সেক্রেটারি ম্যামের কাছে গিয়ে বললাম, ম্যাম আমার ছুটিটা হবে, মানে ওই 1 সপ্তাহ বাকি আছে। বলছি হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি এখনই। সে আবার MIC-কে পাঠিয়েছে, মানে মিনিস্ট্রি ইনচার্জ সমীর না কী রায় জানো, পুলক রায়। ওই দিনই মিনিস্টার ব্যাক করেছে, করে আবার উনি আবার আন্ডার সেক্রেটারিকে পাঠালেন, আন্ডার সেক্রেটারি মানে মিনিস্ট্রি। সেই সময় ম্যাডাম সেই দিনই UK যাবেন, মানে লন্ডন। আমি গেল আচ্ছা আর হবে না। তো কপাল ভালো, উনি সব দেখেছেন, উনি আমার সব যাবতীয় ব্যাগকে যা করেছি সেসব রেকর্ড দেখেছেন উনি, সেসব দেখে উনি অ্যাপ্রুভ করে চলে গেছেন, সেটা জানি না। পরে আন্ডার সেক্রেটারি যে আমি গেছি, গিয়ে আমি বললাম যে আমার চিঠিটা এসছে এভারেস্টের। বলছে হ্যাঁ ম্যাডাম তো সই করে গেছেন। আচ্ছা গেছে, তাহলে কিছু হবে। তো সেখান থেকে আবার সেক্রেটারি হয়ে যেরকম এসছে সেরকম নামছে 1 সপ্তাহের মধ্যে। তো জয়েন্ট সেক্রেটারি চিঠি করলেন চিফ ইঞ্জিনিয়ার, সেটা আবার পাঠালেন AC-কে বা ইঞ্জিনিয়ারকে। এরা বলছে এখানে চার্জ নেওয়ার লোক নেই, এটা আমরা অর্ডার করতে পারবো না, এটা চিফ ইঞ্জিনিয়ার করবে। লাস্ট দিন যেদিন মানে আমি যাব তার আগের দিন শুক্রবার ছিল, চিফ ইঞ্জিনিয়ারের কাছে গেলাম, স্যার আমার মনে হচ্ছে ছুটিটা হবে না। বলছি কী বলো ছুটি হবে না, কই দেখি। আমি এই দেখুন
ওরা বলছে যে এখানে লোক নেই। তখন উনি বললেন ঠিক আছে, আমি আমি লিখে দিচ্ছি। আমি স্যার লিখে দিলে হবে না, আপনি বলে দিন, নাহলে হবে না। ও বলেও দিতে হবে? আমি হ্যাঁ স্যার বলে দিতে হবে, নাহলে হবে না। যাই হোক, আমার সিনিয়ররা প্রচুর হেল্প করেছেন, মানে যারা চিফ ইঞ্জিনিয়ার লেভেলে আছেন। উনি লিখে দিলেন আর ফোন করে বলে দিলেন, এই প্রলয়, এই সিএমের অ্যাপ্রুভাল আছে, একে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে অর্ডার। এবং আমি বাড়ি পৌঁছাতে দেখি আমার মেলে চার্জ নেওয়ার অর্ডার এসে গেল। আমি বললাম বাঁচা গেল। আমি বললাম যাকে চার্জ দেবো, আমি ঈশ্বর, এই আমি চার্জ পেপারে সই করে যাচ্ছি, তুই পরে সই করে নিস। বলছি ঠিক আছে, চিন্তা নেই, যাও। মানে এই হলো পরিস্থিতি। তো এইভাবে কেটে যখন আমি পরের দিন 1 তারিখে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে বর্ধমানের স্টেশনে চুপ করে বসে আছি এবং চিন্তা করছি যে কতটা মানে মানে এভারেস্টের মতনই কিছু একটা করে আমি যেন যাচ্ছি। তো বর্ধমান স্টেশনে অর্ক বলল, দাদা কেউ না আসুক, আমি আসবো। আমি বসে আছি, কেউ আসেনি, অর্কও আসেনি। বললাম আমার যে মানে এভারেস্ট যাচ্ছি, হ্যাঁ, মানে মনেই হচ্ছে না যে এভারেস্ট যাচ্ছি। একটা ফটোও তুলিনি আমি। দিয়ে অনেকে ফটো নেয় না প্রথম থেকে, যে ফটো যাওয়ার সময় আমার লোক নেই, নিয়ে মন খারাপ হয়ে বর্ধমান স্টেশনে চুপ করে বসে আছি। তো ট্রেন আসলো, উঠলাম, নামলাম, সোজা চলে গেলাম আমার যে গাইড, তার বাড়ি দার্জিলিংয়ে। হ্যাঁ, তো তার বাড়িতে চলে গেলাম। বাড়ি যাওয়ার পরে সে পরের দিন আমাকে নিয়ে জার্নি শুরু হলো। সেখান থেকে সীমান্ত পেরিয়ে ওপারে হলো পশুপতিনগর। পশুপতিনগর থেকে বাস ধরলাম। সারাদিন সারা রাত বাস, 22 ঘন্টা বাস জার্নি করে কাঠমান্ডু পৌঁছালাম বিধ্বস্ত অবস্থায়, দুজনাই। নেমে সোজা একদম আমাকে একটা 4 স্টার হোটেলে তুললো। আমার জন্য বেড অ্যালার্ট আছে, মানে রুম। সেখানে গিয়ে উঠলাম, ফ্রেশ হলাম, 2 দিন রেস্ট করলাম। একদিন ওরা পার্টি দিল সন্ধেবেলা, বললো পরের দিন 7 তারিখ। 7 তারিখে বললো কালকে আপনার মুভমেন্ট। জার্নি শুরু হয়ে গেল, আমি আর আমার গাইড মিংমা শেরপা। এবার 7 দিন লাগে। 7 তারিখ জার্নি শুরু করেছি, 14 তারিখে বেস ক্যাম্পে পৌঁছেছি। বিভিন্ন ওই নামচে বাজার, তারপরে লুগলা হয়ে নামচে বাজার। তার মধ্যে বলে নিই, আমরা গাড়ি করে সোজা চলে গেছিলাম রামেছাপ বলে একটা জায়গা আছে, সেখান থেকে ফ্লাইট নিয়ে আমরা লুগলা যাব। একদিন ওয়েট করলাম, ওয়েদার খারাপ, ফ্লাইট বন্ধ। সেকেন্ড দিন দুপুর গড়িয়ে যাচ্ছে, ওয়েদার খারাপ, ফ্লাইট বন্ধ। তখন আর আমার গাইড রিস্ক নিল না, সেখান থেকে গাড়ি ভাড়া করে সোজা সুরকে, লুগলা উপরে নিচে সুরকে চলে গেলাম। পুরো সারা দিন, সন্ধেবেলা পৌঁছালাম সেই সুরকেতে। না, ভুল বললাম, সুরকে না, আর একটা জায়গা, রামদিন না কি একটা জায়গা, যাই হোক। সেখান থেকে পরের দিন আবার গাড়ি চেঞ্জ করে তারপরে সুরকেতে পৌঁছালাম। সুরকেতে পৌঁছে সেখান থেকে আমাদের হাঁটা শুরু হলো। সেইটাই হলো আমাদের ট্রেকিংয়ের জার্নি। তারপরে ওই তেংবোচে, ডিংবোচে, এইসব জায়গা ফাইয়া আছে, নামচে বাজার, এইসব হয়ে তারপরে গোরখসেপ, এইসব হয়ে বেস ক্যাম্পে পৌঁছালাম 14 তারিখ। ঠিক বলছি তো? এটা বেস ক্যাম্প পৌঁছলেন তো? পৌঁছালাম। এখানে আপাতত একটু অনেক গল্প আছে। মাঝ রাস্তায় গাইড চেঞ্জ হয়ে যাওয়ার গল্প। এইবার পুরনো গাইড মলয় মুখার্জি পুজোর সময় উনি ছিলেন গাইড। তো আর মিংমা শেরপার সঙ্গে আমার বহুদিনের খাতির, উনি আমার সঙ্গে মাউন্ট নুনও করেছেন। তো বেস ক্যাম্পে পৌঁছালাম। বেস ক্যাম্পেও রাজকীয় ব্যাপার, খাওয়া দাওয়া খুব ভালো। প্রথমে আমি মাছ খেতে ভালোবাসি বলে প্রচুর মাছ খেয়েছি, মাছের কোটোর মাছ অবশ্য। 14 তারিখে পৌঁছালাম। তারপরে বিভিন্ন ট্রেনিং শুরু হলো।
মানে খুম্বু আইসফলের নিচে গিয়ে সেখানে ক্লাইম্বিং প্র্যাকটিস অ্যাক্টিভিটির মধ্যে ছিলাম। করতে করতে আমাদের 21 তারিখে বললো আমাদের 21 তারিখে রোটেশন হবে। রোটেশন মানে আমাদের ওপরে নিয়ে যাবে আর কি। 21 তারিখে যাত্রা শুরু করলাম। 21 তারিখে পৌঁছালাম ক্যাম্প 1 খুম্বু আইসফল পেরিয়ে। প্রথমে খুব ভয়ে ছিলাম যে খুম্বু আইসফল নিয়ে অনেক কিছু বাজারে আছে, খুব ডেঞ্জার জায়গা, হ্যাঁ, প্রচুর ক্র্যাভার্স। তো খুম্বু আইসফল নিয়ে যেসব ধারণা আছে সেই ধারণাগুলো কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল। মানে খুম্বু আইসফল নিয়ে সেখানে প্রচুর আছে, ক্র্যাভার্স আছে, তালগোল পাকানো সব কি বলে বরফ, এবং বিভিন্ন রকম বরফ, কোনোটা হার্ড সফট, হ্যাঁ, মানে বিভিন্ন রকমের ক্রিস্টাল টাইপের। তো সেই সব বরফে চলা একটু অভিজ্ঞতা না থাকলে অসুবিধা হয় না তা নয়। তো আমি যখন গেলাম একটু টাইম নিয়েই গেলাম, কেননা সেই সময় প্রথম দিকে 5খানা ল্যাডার ছিল, মাত্র 5খানা, 5 নাম্বারস। তো সেসব ল্যাডারগুলো ক্রস করতে আমার অসুবিধা হয়নি খুব একটা। ওয়াল ছিল কয়েকটা, আইস ওয়াল। সেসব ওয়ালগুলো পেরিয়ে যখন পৌঁছালাম তখন 3টে মতো বাজে। ক্যাম্প 1 পুরো মানে একদম স্নোর ওপরে বেস ক্যাম্পটা, এই ক্যাম্পটা। তো সেখানে এক রাত কাটিয়ে তারপরের দিন ক্যাম্প 2 এর দিকে যাত্রা। এই সময় তাপমাত্রা কি রকম থাকে? তাপমাত্রা মাইনাস তো বটেই, মাইনাস রাতের দিকে -16, 17, 18 চলে যায়। আর দিনে হ্যাঁ ক্যাম্প 1-এ বেস ক্যাম্পে -6 দিনের বেলা। আর বেস ক্যাম্পে সব থেকে অসুবিধা হচ্ছিল আমার, বেস ক্যাম্পে হলো সকালবেলাটা সানি ডে, দুপুরের পর থেকেই স্নোফল, প্রত্যেক দিন বিরক্তিকর। আর ওই যে টেম্পারেচার হেরফেরটা না, সেইটা আমাকে মানাতে বহু টাইম লেগেছে, বহু টাইম। আর সব থেকে বিরক্ত লাগতো আমার যে রাতের বেলা শুয়ে পড়লাম ঠান্ডায়, সকালবেলা উঠে দেখি স্নো মানে আমার স্লিপিং ব্যাগের ওপরে বরফ জমে গেছে, আমি ঠেলে মেলে উঠছি। ওই ঠান্ডাটা বিরক্তিকর, স্লিপিং ব্যাগের ওপরে পুরো বরফ জমে গেছে। আর খাওয়া দাওয়া নর্মাল একদম। আমি ভাত খেতাম, নেপালি থালি। হ্যাঁ, আমি বরাবরই নেপালি থালি, মানে ভাত, তার সঙ্গে মাংস, বিভিন্ন রকম মাংস, সব মাংসই খাই আমি। তো স্লিপ সাইকেলও নরমাল থাকে তো, মানে যখন আমরা ঘুমাই সেরকমই অন্যরকম কিছু না, টেন্ট সব ইন্ডিভিজুয়াল টেন্ট, মানে টেন্টের একটা ঘর, একটা বারান্দা মতো, হ্যাঁ, টেন্টের মধ্যেই। তো তার মধ্যেই শোয়া। ও জিজ্ঞেস করছে যে ঘুমের প্যাটার্নটা কি এফেক্টেড হয় অল্টিটিউডে? হ্যাঁ, অবশ্যই এফেক্টেড হয় তো। মানে হঠাৎ করে ঘুম ভেঙে যাবে, ঘুম আসতে যাবে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। প্রথম দিকে তাই তো, হ্যাঁ, প্রথম দিকে আমার ঘুম ভেঙে যেত, হঠাৎ করে ঘুম ভেঙে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো উঠে বসে জল টল খেয়ে আবার বাথরুম গেলে বাথরুম করে আবার শুয়ে পড়তে হতো। আর বাথরুম যাওয়া তো মানে বাইরে গিয়ে, সেটা আমার খুব একটা কষ্ট হতো না। হঠাৎ করে মানে জ্যাকেটটাই জড়িয়ে দিয়ে বাইরে চলে যেতাম। কিন্তু ওই যে দম বন্ধ হয়ে যাওয়া অবস্থাটা, ওইটা বেশ কিছুদিন ছিল। হ্যাঁ, তারপরে যখন ক্যাম্প 1-এর পরে ক্যাম্প 2-তে যাওয়ার সময় একটা বড় ক্র্যাভার্স, তার নিচে নেমে আবার একটা ওয়াল 10 মিটার মতো, সেইটা টপকে, সেটাই একটা হার্ডেল ছিল, পেরিয়ে ক্যাম্প 2। ক্যাম্প ওয়ালটা কি জুমার না ফ্রন্ট পয়েন্ট? জুমারিং। ওটা আমার এই একটা ভিডিও আছে, আমি পোস্ট করেছিলাম ফেসবুকে, আমরা পাঠিয়েছি। ব্যাস ওইটাই হলো, ওইটাই ওই ওয়ালটা, ওটা হলো ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 এর মধ্যে। ওই ওয়ালটাই পাঠিয়েছি। একটা সিঁড়ি দিয়ে যেটা বেরোচ্ছে না, একটা জুমারিং করে ওটা। আচ্ছা, আপনি 23 তারিখ যেগুলো পোস্ট করেছিলেন ওর মধ্যে বোধহয় ছিল। 23 হ্যাঁ, তারিখে যেগুলো পোস্ট হ্যাঁ, করেছিলেন যেটা আগে পড়ে। হ্যাঁ, ঠিক আছে। তারপর তো ওইটা পেরিয়ে বেশ কিছুটা, মানে ইনক্লিনেশনটা একদম প্রায় প্লেনের মতো, একটু গ্র্যাজুয়ালি সামান্য আছে, কিন্তু প্রচুর পথ হাঁটতে হয়। ওই রোদের মধ্যে হাঁটাটা যে কী কষ্টকর, স্নোর ওপর দিয়ে, খুব কষ্ট। আমার ওইটাই বেশি কষ্ট লাগে। আমার এমনি পাহাড়ে চড়তে অসুবিধা লাগে না, কিন্তু ওই সব স্নোর ওপরে হাঁটা দিনের বেলা ওটা আমার কষ্ট হয়। তো যাই হোক, পৌঁছালাম সেখানে, প্রথম রাতটা কাটালাম। দ্বিতীয় দিনে আমাকে বলা হলো আবার একটু ক্যাম্প 3-র দিকে যাব। ক্যাম্প 3-তে যেখানে জুমার পয়েন্ট স্টার্ট হচ্ছে,
তার আগে থেকে আমাকে ব্যাক করিয়ে আনলো। ভালোই লাগলো, কিছুই অসুবিধা হলো না। সেই রাত আবার ক্যাম্প 2-তে থেকে ক্যাম্প 1-এ না থেমে একদম বেস ক্যাম্পে ফিরে আসলাম 25 তারিখে। ফিরে এসে তারপর আর কোনো কাজ নেই, খাওয়া দাওয়া, ঘুম। কিন্তু আমি হ্যাঁ, কিন্তু আমি মানে ওই খাওয়া দাওয়া ঘুমের মতো ছেলে নই তো। আমি কী করতাম, ওই একদিন অন্তর হয় পুমারি আপার ক্যাম্পে চলে যেতাম, অনেকটা উপরে উঠতে হয়, পুমারি হিল আছে তার আপার ক্যাম্পে, নতুবা গোরক্ষেপ চলে যেতাম, ওখান থেকে 4.5 কিলোমিটার ওই হেঁটে 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 চলে যেতাম। এইখানে যে রেস্ট পিরিয়ড মানে এটা কেন? এটা ওই উইন্ডো খোলার জন্য। আমার রোটেশন হয়ে গেল। উইন্ডোটা কি জিনিস? উইন্ডোটা মানে হলো একটা নির্দিষ্ট গ্যাপ, যখন ওয়েদার টপে ভালো, মানে একদম আচ্ছা, মানে না উইন্ড থাকে না স্নোফল থাকে, কিছু থাকে, একদম ক্লিন ওয়েদার। সেটা কে আপনার ওটা 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 বিভিন্ন ওয়েদার ফোরকাস্ট থেকে পাওয়া যায়। হ্যাঁ, ওখানে ওয়েদার ফোরকাস্টে বিভিন্ন স্টেশন আছে, মানে বসানো আছে ইনস্ট্রুমেন্ট, ও সেখান থেকে রিপোর্টটা পাওয়া যায়। তো সেগুলো মনে হয় টাকা ফাকা দিয়ে ওরা কিছু মানে ভালো কোনো যারা ইনফর্ম দিতে পারবে তাদের কাছ থেকে নেয় ওটা। তো এগুলো ওই কোম্পানিরাই ঠিক করে যে উইন্ডো কখন আছে, ঠিক আছে। তো এই উইন্ডো মানে হলো নির্দিষ্ট পিরিয়ড, যখন ওয়েদার ভালো থাকে, 2 দিন 3 দিন 6 দিন 5 দিন, কোনো ঠিক নেই। তো দেখা গেছে মানে 13 থেকে 16 একটা উইন্ডো আছে, কিন্তু সেই উইন্ডোটা একদম খুব ক্লিয়ার নয়। মানে উইন্ডো ক্লিয়ার হলে সবুজ দেখায়, আর যদি উইন্ডো ক্লিয়ার না থাকে তাহলে সেগুলো রেড দেখায়। এবার আমাকে যে উইন্ডোটা ফিক্সড করা হয়েছিল সেটা মানে একদম পিওর সবুজ ছিল না, একটু রেডিশ টাইপের ছিল, মানে উইন্ড ছিল সেই সময়টা। আর সব থেকে ভালো যেটা উইন্ড, সেটা হলো 21 তারিখ থেকে 26 তারিখ বা 27 তারিখ, এখন সেইটা হলো সবথেকে ভালো উইন্ডো। তো যেহেতু আমি সবাইকার প্রথমে আমি রোটেশনটা কমপ্লিট করি, সেই জন্য আমাকে প্রথম দিকে পাঠানো হয়েছে। তো যাই হোক, ওই 25 তারিখ থেকে আমাকে ওয়েট করতে হয়েছে 11 তারিখ অবধি। সেইটা কিন্তু মানসিক চাপ প্রচণ্ড। বসে বসে মানে বেস ক্যাম্পে বসে বসে আমি উইন্ডো কবে খুলবে চুপ করে বসে আছি, ব্যাপারটা অত সহজ সরল ছিল না। তো ওই মাঝে মাঝে কী করতাম, ওই চলে যেতাম পুমারি হায়ার ক্যাম্প, অথবা কালাপাথর বলে একটা হাই পয়েন্ট আছে, সেখানে যেতাম প্রায়ই, মানে একদিন অন্তর অন্তর। না হলে চলে যেতাম গোরক্ষেপ, মানে আগের ক্যাম্পে। আমার সঙ্গী ছিল বাংলাদেশের শাকিল বলে একটা ছেলে, সে C2 সামিট করছে, মানে কক্সবাজার থেকে হেঁটে হেঁটে 64 দিনে পৌঁছেছে বেস ক্যাম্পে, মানে সি লেভেল থেকে সে ওয়ার্ল্ড রেকর্ড করেছে। তো সে জুনিয়র, দাদা দাদা বলতে আমার পিছনে পিছনেই, তো আমি ওকে নিয়েই ঘুরতাম আর কি। তো ও আমার সঙ্গী ছিল। এই টাইমে বাড়ির সঙ্গে যোগাযোগ রাখা যায়? বাড়ির সঙ্গে বলতে আমি ওই হোয়াটসঅ্যাপে কথা বলতাম, সবাইকার সঙ্গেই যোগাযোগ হয়েছে। এবার সেটাও একটা গল্প আছে। ওখানে $200 10 GB এরকম একটা ওর অফার ছিল, $350 30 GB, আর 50 GB $400। কোন সার্ভিস প্রোভাইডার? ওদের হোয়াটসঅ্যাপ, ওদের হ্যাঁ নেট, ওদের নেট। হ্যাঁ, তো সেই যে $200, আমি $200 মানে কত, 200 × 86, অত আমার কাছে পয়সাই নেই। আমি 1.5 লাখ টাকা নিয়ে গেছিলাম এখান থেকে, তার মধ্যে 1,07,000 টাকা, মানে $1250 আমাকে দিতে হয়েছে ইন্স্যুরেন্সের জন্য 2 মাসের, ঠিক আছে। আর বাকি ছিল যে টাকা, তার মধ্যে 30,000 টাকার আমি জিনিসপত্র কিনেছি, আর আমার মানে শীতের বিভিন্ন টাইপের জিনিস, আর বাকি ছিল আমার কত 14-15 হাজার টাকা, সেইটাই সম্বল, আর কিছু নেই। যেখানে রোটেশনের পরে সবাইকে পাঠালো নিচের দিকে, কাউকে লুগলা, কাউকে কাঠমান্ডু, কাউকে নামচি বাজার। সেখানে আমি এবং মহারাষ্ট্রের একজন মহিলা, দ্বারকা বলে, দ্বারকা ঢোকে। সো এই দুজন আমরা ক্যাম্পে পড়ে আছি, বাকি সবাইকে হেলিকপ্টারে করে নিচে।
খুম্ব কফ বলে একটা জিনিস আছে, যেটা ওখানে গেলেই সর্দি কাশি ওই খুম্ব আইস ফলের জন্য হয়, সেটা খুম্ব কফ নামে পরিচিত। সেইটাতে প্রত্যেককেই অ্যাটাক করেছে, শুধু আমাকে করেনি আর ইয়েকে করেনি, ওই দ্বারকাকে। তো আমরা দুজন করলে আমরা বিপদে পড়তাম, কারণ আমাদের বলবে নিচে যেতে, বলেওছে, আমরা বললাম আমরা যাব না, পাঠালে বিপদে পড়তাম, কেননা একবারে $800 করে লাগবে, 800 $1,600 যাতায়াত, মানে 1600 × 86, কোথায় অত টাকা, আমাকে টাকাই নেই, 14-15 হাজার টাকা পড়ে আছে। তো এই রকম ব্যাপার, বিপদে পড়তাম, তো বেঁচে গেছি। এইবার 11 তারিখে আমাদের যেতে হবে, 4 জনকে বললো 11 তারিখে মুভ করতে হবে। আমি আর ওই ইউকের যে একজন ভদ্রমহিলা উনি ছিলেন, আর এই দ্বারকা লোৎসের জন্য গেছিল, আর একজন জিতেন্দ্রনাথ যাদব বলে, সে 27 বছর আমেরিকায় আছে, আমেরিকা প্রবাসী, ভারতীয়। তো এই 4 জনকে মুভ করতে বলেছে। দ্বারকা রাজি ছিল না, কেননা উইন্ডো তখন ওই রকম অবস্থা, উইন্ডোর বলছে আমাকে ফেলে রাখুক, আমি 21 তারিখে যাব। শোনেনি, আমাদের সবাইকে পাঠালো, ক্যাম্প 1-এ থামলাম না। সেই রাতে কোনো এজেন্সি মুভ করায়নি, শুধুমাত্র আমাদের এজেন্সি মুভ করিয়েছে 4 জনকে। পুরো রাস্তাটা আমরাই আছি, আর কেউ নেই। বিশেষ কারণ না, তারা ওই উইন্ডোতে পাঠাতে চায়নি হয়তো, হ্যাঁ, কিন্তু তারা পাঠিয়েছিল আগে, তারা উপরে রয়েছে, পরে বুঝলাম। এইবার আমি তো আগে বেরিয়ে যাচ্ছি ঘোড়ার মতো। ও, তার আগে বলে নিই, মিংমা শেরপা তার মধ্যে একটু অসুস্থ হয়ে গেল, বয়স হয়েছে ওনার। আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর এমডি বলল যে সৌমেনের সঙ্গে মিংমা শেরপাকে পাঠানো যাবে না, তাহলে সৌমেন সরকারের সামিট হবে না। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি চাইছিলাম মিংমাই যাক, মানে মিংমার উপরে এতটাই আস্থা আমার। মিংমাকে আমি ডাকলাম যে আপনার বক্তব্য কী, আপনি আমার সঙ্গে যাবেন না? ও দেখলাম বললো সাবজি হাম নেই যাएंगे। ও যখন বললো আমি তখন দেখলাম না, আমার মাইন্ডটাকেও চেঞ্জ করতে হবে, কেন ও যখন যাবে না বলেছে তার মানে ও পারবে না, আমাকে সাবমিট করতে হবে। আমি मिमा जी को बोला मिमा जी आप एक काम कीजिए, आप नहीं जाएंगे तो अच्छा कोई गाइड हमको दे दीजिए। बोलो साहब जी आपको चिंता करने का ज़रूरत नहीं है, हम लोग चुन के आपको देंगे, मैं हूँ, अब सोचना नहीं। तो ठीक है, 11 তারিখে যাবো। 11 তারিখে সকালবেলা মাস্ক, যেটা অক্সিজেন মাস্ক, তার ট্রেনিং দেওয়া হলো আমাদের 4 জনকেই। তখনও আমি জানি না কে। দুপুরবেলা খাওয়ার পরে আমি চিন্তা করছি, আমার তো গাইড ঠিক হলো না, আজ রাতে বেরোবো কী করে, মানে রাতে মানে এই 2টো নাগাদ বেরোবো, মানে 10 তারিখে রাত 2টো মানে 11 তারিখে পড়ে যাচ্ছে। বিকেলবেলা খুব মন খারাপ হয়ে গেল যে আমার গাইড দিচ্ছে না, এদিকে রাতে বেরোতে হবে, কী ব্যাপারটা আমি বুঝতে পারছি না। তো আমাদের কফি শপ বলে একটা জায়গায় আছে, প্রত্যেকদিন কফি খেতে যেতাম, মানে ওরা ফ্রি একদম, বিভিন্ন টাইপের কফি পাওয়া যেত। ওখানে গিয়ে একাই কফি খেলাম, খেয়ে চুপ করে বসে আছি মন মরা হয়ে, যে কী ব্যাপার, আমাকে গাইড দিচ্ছে না, এদিকে রাতের বেলা মুভ করতে হবে 4 জনকে বলছে। হঠাৎ করে 4:30 বাজে, তখন বাইরে থেকে মিংমা শেরপা ও আমাকে ডাকলো, আমার যে গাইড, সাবজি বাহার আইয়ে। গেলাম, দেখলাম জটলা। সেখান থেকে লাকপা, যে আমাদের ম্যানেজিং ডিরেক্টর, সে বলল লিজিয়ে আপকা গাইড। দেখলাম ইয়াং ছেলে একটা, দাওয়া শেরপা দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখলে, মানে দেখে যাই হোক একজন দিয়েছে, দিয়ে জড়িয়ে ধরলাম, যেটা করা হয় আর কি। বললো ঠিক আছে, कोई जो मतलब सब वो আমাকে জিজ্ঞেস সাহেব আপ ঠিক है ना? হ্যাঁ ঠিক আছে।
आप सोचना नहीं मैं हूँ, सबमिट हो जाएगा বলে শুরু হলো। বললো সন্ধেবেলা এসে আমাকে আমার যাবতীয় জিনিস প্যাক করে নেবে। সন্ধেবেলা আসলো, পুরো ও আমাকে ধরে ধরে প্যাক করে নিল। 2টোর সময় যাত্রা শুরু হলো। খুম্বু আইসফল পেরিয়ে ক্যাম্প 1 সকালবেলা পৌঁছালাম। ক্যাম্প 1 দাঁড়ালাম না, জাস্ট 1 কাপ চা খেয়ে আবার শুরু। বিকেলবেলা পৌঁছালাম ক্যাম্প 2তে, বিধ্বস্ত একদম। যাওয়ার সময় দুটোতে বেরিয়ে পরের দিন হ্যাঁ, বিকেলবেলা এইবার যখন খুম্বু আইসফল পেরোচ্ছি দেখি ল্যাডারের সংখ্যা মানে সেই 4-5খানা মনে হয় ছিল, সেখান থেকে 10টা 8-10টা হয়ে গেছে। রুট চেঞ্জ হয়ে গেছে, ও আচ্ছা। সেই রুট আর নেই, রুট এদিক ওদিক হয়ে গেছে। এইখানে আমি জানি না বলে জিজ্ঞেস করছি, ল্যাডার বলতে মানে কি? আমরা যেটা সিঁড়ি বুঝি সেটা তো নয়। আমাদের ল্যাডার মানে সিঁড়ি। হ্যাঁ, এইবার তাহলে ladder ল্যাডারগুলো ইউজ করা হয় সাধারণত এই যে হয়তো এই একটা ক্যাভার্স মানে গর্ত, খাট, তো এটা তো পেরোতে হবে, বেরোতে হবে। তখন এখান থেকে ল্যাডার ফেলে দেওয়া হয়। আচ্ছা, কখনো বড় হলে জুড়ে জুড়ে 1টা 2টো 3টে 4টে অবধি জোড়া হয়, 4টে 5টা অবধি জোড়া হয়। আচ্ছা। ল্যাডার দিয়ে ল্যাডারে ক্রস করা সে কায়দা আছে, মানে পা ফেলে ফেলেও আছে, সব দেখাও পরে। তো ওই ল্যাডারের সংখ্যা বেড়ে গেছে, রুট একটু চেঞ্জ হয়ে গেছে। আর ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 যে ওয়ালটা ছিল সেটা হাওয়া নেই, রুট চেঞ্জ হয়ে গেছে, মানে সেই ওয়ালটা নেই। তার কারণ হলো ওখানে গিয়ে নাকি ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছিল। হ্যাঁ, রোটেশনের সময় ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছিলো, সেই জন্য ওটা রুটটা চেঞ্জ করে অন্য দিক দিয়ে ক্যাম্প 2তে পৌঁছালাম। ক্যাম্প 2তে পৌঁছে গেলাম বিকেলবেলা, গিয়ে সেখানে 2 দিন কাটালাম ক্যাম্প 2তে। আবার কাটিয়ে আবার যাত্রা শুরু ক্যাম্প 3। সেই ক্যাম্প 3 যাওয়ার পর সেই যে জুমারিং পয়েন্ট, তারপর থেকে ওয়াল শুরু হলো, বড় বড় ওয়াল। সেসব ওয়াল পেরিয়ে 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 ক্যাম্প 3তে পৌঁছালাম। দূর থেকে বিন্দু বিন্দু লাগছিল ট্রেনগুলো, কাছে গেলাম বিধ্বস্ত অবস্থায়, মানে ওই ইনক্লিনেশন 70 ডিগ্রির ওপরে, পুরোটাই 70 ডিগ্রির ওপরে। ওখান থেকে মানে প্রচুর টাইম লেগেছে। তবে অক্সিজেন শুরু হয়ে গেছিলো, ওই যে জুমারিং পয়েন্ট থেকে অক্সিজেন শুরু। সেই অক্সিজেন রাতে ওখানে গিয়ে নুডলস খাওয়া দাওয়া চেঞ্জ হয়ে গেল, নুডলস, তারপরে স্যুপ, এইসব টাইপের খাবার। নুডলস করলো, স্যুপ করলো, প্রথমে স্যুপ করলো, পরে নুডলস করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সারা রাত অক্সিজেনের মাত্রা 0.5, 1, 1.5, 2, 2.5, 3, 3.5, 4, এটা নাকি 600 অবধি দেওয়া যায়। তো 0.5 দিয়ে সারা রাত শুলাম, অসুবিধা হলো না। প্রথমে অসুবিধা হচ্ছিল, পরে দেখলাম ওটাই হ্যাবিট হয়ে গেছে। ঘুম হয় এরকম? খুব সুন্দর ঘুম হলো তাই না? একদম, মানে সারা রাত উঠেই নি। আচ্ছা, ভোরবেলায় জোরে পটি পেয়েছে, কোথায় যাব? ওখানে ব্যাগ দিয়ে দিয়েছে, পাউচ। তো আমাকে বললো যে ওই পাউচে করা খুব মুশকিল, আমাকে বললো বরফের মধ্যে করে। সকালবেলা করে ভোরবেলায় আমরা আবার শুরু করলাম 6টা থেকে ক্লাইম্বিং। মানে ওই ক্যাম্প থেকে উঠে ওই ঠান্ডার মধ্যে যাবতীয় সব প্যাক, স্লিপিং ব্যাগ থেকে আরম্ভ করে সব প্যাক করে ম্যাট্রেস সব তুলে ওই 6টার মধ্যে আবার বেরিয়ে পড়লাম। মানে ওই ঠান্ডায়, মানে সেসব দিনের কথা মনে করলে মানে কী যে কষ্ট। 6টার মধ্যে রেডি হওয়া, সারা রাত ঘুমিয়ে ওই অক্সিজেন সিলিন্ডার পিছনে নিয়ে আবার ক্লাইম্ব, ওই 70 ডিগ্রি ওপরে হবে তো নিচে হবে না, ক্লাইম্ব করে 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 পৌঁছালাম লোৎসে ফেসে লোৎসে ক্যাম্প যেটা ক্যাম্প 4, সেটা ওই মানে একদম ওই স্লোপের ওপরেই। তারপরে আছে ইয়েলো ব্যান্ড, মানে ওখানে পাথরগুলো একটু ইয়েলো টাইপের, দূর থেকে হলুদ হলুদ লাগে, পাথরগুলোই হলুদ হলুদ, ইয়েলো ব্যান্ড বলা হয়। সেইটা ক্রস করলাম, সেখানে আবার ক্লাইম্বিং, ওই 70 ডিগ্রি ওয়ালের করে ক্লাইম্বিং আবার। এগুলো কি
ওই রোপ দিয়ে করতে হয় সব রোপ ফিক্সড আছে, Fix এবং করাই আছে? এবং খুবই মানে রিস্কি, খুবই রিস্কি, খুব সেফটি রেখে তবে এগোতে হয়। ক্লাইম্ব করলাম, করে কিছুটা ফ্ল্যাট গিয়ে তারপরে আমাদের ক্যাম্প 4, সেখানে পৌঁছাতে পৌঁছতে আমার 12:30 বাজলো। মানে 6টা থেকে আরম্ভ করেছি, 12:30টার মধ্যে আমি ক্যাম্প 4-এ পৌঁছে গেছি ননস্টপ। আমার সঙ্গে গাইডও দৌড়াচ্ছে। আমি গিয়ে কিছুটা মানে খাওয়ার জল খেয়ে কিছুটা 1 ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, উঠে গল্প করছি। 4:30টার সময় পৌঁছালো এই জিতেন্দ্র আর ওই মহিলা, কি বলে, ইউকের মহিলা। 4:30 একজন পৌঁছালো, একজন 5টার সময় পৌঁছালো। তার আগে আমার রেস্ট হয়ে গেছে। ওরা গিয়ে তো আমার ঘাড়ের ওপরে পড়লো কোনো রকমে, মানে বিধ্বস্ত অবস্থা, ওদের বিধ্বস্ত অবস্থা। আরও ওই 3 জন শেরপা ওই একই টেন্টের মধ্যে, যেখানে 3 জনের বেশি ধরে না সেখানে 6 জন। যাই করে বলে আজকে আমরা 6টার সময় বেরোবো, 1 ঘন্টা পরে। 6টা বেজে গেল, 7টা বেজে গেল, এরা তো ওঠেই না, এরা তো ঘুমিয়ে যাচ্ছে, মানে একদম টায়ার্ড, পুরো ছেড়ে দিয়েছে শরীর। 7:30 বাজে আমার গাইড বলছে, সাবজি হাম লোগ নিকালনা है हम लोग को। আমি 8টার মধ্যে বেরোবোই। কোনো রকমে ঠেলে ঠুলে না, আমি জুতো টুতো সব মানে পরতে হয় তো টাইম লাগে, ক্র্যাম্পন বাঁধা, জুতো বাঁধা, তারপরে অক্সিজেন নেওয়া, টাইম লাগবে তো। সব কিছু একদম খুব যত মানে তাড়াতাড়ি সম্ভব করে 8টার সময় আমি বাইরে বেরিয়ে আসলাম একদম রেডি হয়ে। আমার গাইডও রেডি। তো আমার गाइड बोल चलिए साहब जी, उन लोगों के लिए वेट करना हमारा मुसीबत हो जाएगा, हमारा ऐसे ही लेट हो गया। 6টার সময় বেরোবে বলেছিল, 8টার সময় বেরোলাম। আর আমি পিছনে তাকাইনি, দুজনে হনন করে একদম শুরু করে দিয়েছি ক্লাইম্বিং। কিছুটা ফ্ল্যাট ক্যাম্প 4 থেকে শুরু, গ্র্যাজুয়ালি একদম। হ্যাঁ, 7,600 যত সম্ভব তো মিটার। আবার ক্লাইম্বিং শুরু 8টা থেকে, সারা রাত ক্লাইম্বিং। 4টে নাগাদ মনে হয় ব্যালকনিতে পৌঁছালাম। ব্যালকনি একটা ছোট চাতাল মতো জায়গা, সেখানে সবাই গিয়ে জল টল খায়, আমরাও খেলাম। আর আমার অক্সিজেনটা চেঞ্জ করলাম, ও নিজেই চেঞ্জ করে দিল, এবং যাবতীয় ওই মানে কন্ট্রোল করছিল। প্রথমে মনে হয় 2তে উঠছিলাম, 2তে দিয়েছিল। তারপরে যখন ব্যালকনি থেকে চাপছি তখন মনে হয় ও 3তে দিয়েছে। ওখানে মানে অক্সিজেনের পরিমাণ দরকার বেশি, 3তে দিয়ে উঠছি। উঠে মানে দেখি ট্রাফিক জ্যাম, মানে যেই ব্যালকনি থেকে স্টার্ট হলো ট্রাফিক জ্যাম শুরু হয়ে গেল। ওই রাতে ট্রাফিক জ্যাম হতে একটা রক পোর্শন আসলো। ধীরে ধীরে যাচ্ছি, কিছুটা যাচ্ছি স্টপ, কিছুটা যাচ্ছি স্টপ, এই করতে করতে উঠছি। হ্যাঁ, আমার ভালোই হচ্ছে, কষ্ট আর হচ্ছে না, কিন্তু অক্সিজেন ফুরোচ্ছে। ট্রাফিক জ্যাম হলে এই একটা অসুবিধা, অক্সিজেন ফুরিয়ে যায়। রক পোর্শন আসলো ট্রাফিক জ্যামটা ওখানে মানে কেন হয়, কি জন্য সৃষ্টি হয়? রোড তো একটা, এইবার একজন স্লো মুভিং আচ্ছা, কেউ একজন আছে, তাকে তো তার আগে টপকে, যারা পৌঁছে গিয়েছিল, স্লো মুভিং যাচ্ছে তার পিছনে তো যেতে হবে, তাকে তো টপকানো যাবে না। বুঝতে পারছি। ফলে ওভারটেকটা করা খুব মুশকিল। ন্যারো মানে উইন্ডোর ব্যালকনির পর থেকে পুরো ন্যারো। ওদিকে খায়। হ্যাঁ, মানে কিছুই দেখা যাচ্ছে না, রাত্রেবেলা কিছুই দেখা যাচ্ছে না। তো ওই ন্যারো জায়গা দিয়ে যেতে একটা রকি পোর্শন আসলো, সেইটা ক্লাইম্ব করা খুব কষ্টকর, বিশেষ করে ক্র্যাম্পন পরে রকের ওপরে ক্লাইম্ব করা একটু কষ্টকর ব্যাপার। সে তো উঠে গেলাম, আমি জানি আমি তো উঠবই, যে কোনো প্রকারে উঠবো, দড়ি না ছিঁড়লেই হলো। তো দড়ি ছেড়ে না, প্রায় 1200 কিলোর ওপরে লোড নেয়। আর ওপরে যেগুলো যায় 2 রকম রোপ আছে, একটা হলো স্ট্যাটিক আর একটা ডাইনামিক। স্ট্যাটিক রোপটা হলো ওই প্লাস্টিক টাইপের, আর ডাইনামিক রোপটা হলো ইলাস্টিক টাইপের, মানে
ছোট একটু হয় এবং অন্য মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। আর ডাইনামিক রোপের সুবিধা হলো ডাইনামিক রোপে সহজে বরফ লাগে না আর কি, স্নোটা লাগে না। কিন্তু স্ট্যাটিক রোপে কী হয়, স্নো লেগে শক্ত হয়ে যায়, হ্যাঁ একটা অসুবিধা। সেই জন্য যত উপরে উঠে সব ডাইনামিক রোপ। তো ওই রোপ দিয়ে উঠছি, উপরে উঠলাম, উঠে পৌঁছালাম হিলারি স্টেপ, আরও ন্যারো। হিলারি স্টেপে কীরকম, আগেটা একটা ক্লিফ আছে, এরকমভাবে এরকম যেতে হয়। সেইটা ক্লিপের মানে একটু এদিক ওদিক হলেই একদম নিচে, হ্যাঁ ফল, মানে বরফ ভেঙেই পড়ে যেতে হবে। তো ওরা যে সরু ন্যারো রাস্তা করে দিয়েছে, ওই রাস্তা দিয়েই যেতে হবে। হিল স্টেপটা যাচ্ছি, যেতে যেতে আবার রকি একটা পোর্শন, বরফের পরে রকি, ওইখানে একটা মৃতদেহ পড়ে রয়েছে। সেটা গতবারের, এবছরের নয়। একটা ম্যাঙ্গোলিয়ান মোড়ে পড়ে আছে, তার ডিমান্ড নেই বডির, সেই জন্য পড়েই আছে, ও পড়েই থাকবে যদি কেউ না চায় ফ্যামিলি। তো সেখানে গিয়ে দেখলাম সেই বডি আছে, আমার সামনে একজন ভদ্রমহিলা বিদেশিনী, তার গাইড সে টপকে চলে গেছে ওদিকে, আর আমার গাইড তার হচ্ছে আগে চলে গেছে। আমার গাড়ি ওপর থেকে রেগে যাচ্ছে যে আমি কেন এগিয়ে যাচ্ছি না, আমি যেতে পারছি না তাকে টপকে। আর ভদ্রমহিলা যতবার এগোতে যাচ্ছে বডি দেখছে, ওই মৃতদেহ দেখছে, আবার ফিরে চলে আসছে। অন্তত 10 বার করেছে। ওনার গাইড রেগে যাচ্ছে, শেষে আমি ধাক্কা দিয়েছি, লেটস গো বলে জোরে ধাক্কা দিয়েছি। ও তো কোনো রকমে মৃতদেহটা টপকে উঠলো পড়ে রক, ওখানেও সেই রক ক্লাইম্বিং। আমিও উঠলাম। সেইখানে আমি কি করেছিলাম, আমার যে মিটনটা ছিল সেটা তো সেই জুমারের মধ্যে ঢুকছে না। আমি কিলাম আপার পোর্শনটা খুলে, কারণ ওই রক পোর্শনটা উঠতে হবে খুব মানে খাড়াই আর কি। সেইখানটা একটু ওই হাতে বার করে জুমারিং করেছি, এখনও ব্যথা আছে, ঠান্ডা লেগেছে। তো সেইটা টপকে তারপরে আবার কিছুটা বড় পোর্শন গিয়ে সামিটে গিয়ে একটু শান্তি হলো যে সামিটটা করতে পেরেছি অন্তত। টাইম কটা ছিল সেই সময়? তখন নেপালের টাইমে 6:45, পাক্কা 6:45। বেরিয়েছিলেন রাত্রি 8টা। তো সানরাইজটা পুরো দেখলাম, সুন্দর সানরাইজ হলো, চারিদিকে ক্লিয়ার, কোনো মেঘ নেই, কিন্তু প্রচণ্ড স্পিডে হাওয়া, প্রায় মানে 25 থেকে 30 কিলোমিটার পার আওয়ারের হাওয়া চলছে, তার সঙ্গে ওই স্যান্ড পার্টিকেল। হ্যাঁ, যখন ক্লাইম্ব করছিলাম মানে ব্যালকনির পরে, তো ওই স্যান্ড বলছি স্নো পার্টিকেলগুলো এমন চোখে লাগছে, তখন তো চশমা টশমা কিছু পরিনি, মাস্ক আছে, মুখে লাগছে, এখানে লাগছে, চোখে লাগছে, প্রচণ্ড অস্বস্তিকর ব্যাপার। তো আমি তাকাতে পারছিলাম না, এত অস্বস্তি হচ্ছিল তখন। হ্যাঁ, আমার গাইড সে ওই 17,000 টাকা দিয়ে একটা নাইট ভিশন ওই কিনেছিল, দিনের বেলাও চলবে রাতের বেলাও, সেটা ও বার করে দিল, সবজি লাগা লিয়েছে। ওইটা লাগিয়ে কি যে আরাম পেয়েছি, চোখ মুখ ঢেকে গেল কিন্তু আরাম পেয়েছি একদম। তো সামিট করলাম, তো ওখানে গিয়ে দেখলাম একটা সেই মাটির কৃষ্ণমূর্তির মতো হাত বাড়িয়ে এরকম আছে। তো আমার কেউ রেখেছে কৃষ্ণমূর্তি, মানে জানি না যিশুর না কৃষ্ণ কে, তো ওরা হাত বাড়িয়ে এরকম, মানে হাতটা মাটিরই মনে হলো। দেখলাম গাইড ছুলো, আমিও ছুলাম, দিয়ে চারিদিকে ফটো নিলাম। তিব্বতের দিকটা খুবই ভালো লাগছিল। আর এই যে ন্যাৎসে, যেটা মানে ক্যাম্পের উল্টো দিকে ন্যাৎসে, সেই পাহাড়টাকে এত বড় লাগছিল, সেই পাহাড়টাই মানে ছোট ছোট সব পাহাড় লাগছে, মানে ওই হাইট থেকে বাকি পাহাড়গুলো সব ছোট ছোট লাগছে। হ্যাঁ, মানে এমনকি লোৎসেটাকেও বাচ্চা বাচ্চা লাগছে আর কি দেখতে। 10 থেকে 15 মিনিট ছিলাম, বেশি থাকা গেল না হাওয়ার জন্য। ছবি ভিডিওটা পেয়ে আবার ব্যাক।
ওই মৃতদেহের কাছে এসে আবার সেই ট্রাফিক জ্যাম। হ্যাঁ বলছি, ছবি ভিডিওকে আপনি একটু নিজে তুললেন না গাইড তুলে না, গাইড তুললো, আমি নিজে তো কীভাবে তুলবো? তোলা যায়? হ্যাঁ, গাইড তুললো, ওরও কিছু তুলে দিলাম, খুব বেশি তুলতে পারিনি, ওই সীমিত। জাতীয় পতাকা বার করার সময় হয়েছে? হ্যাঁ, ওটা এখানে রেখেছিলাম, আচ্ছা। বার করে জাস্ট হাওয়াতে তো উড়ে যাচ্ছে, হ্যাঁ, তোলাও ডিফিকাল্ট, কারণ ব্রিটেনের তো পুরোটা আর ভয় লাগছে জাতীয় পতাকাই উড়ে চলে না যায়। হ্যাঁ। তো যাই হোক, কোনো রকমে ধরে মা খুলে ধরে ছবি টবি তুলে মৃতদেহ দেখতে হয় দুটো পরপর দুটো পড়েছিল। এইগুলোর মেন্টাল এক্সারসাইজ কিরকম হয়? ওই মেন্টাল একটু ডিস্টার্ব হয় তো অবশ্যই। মৃতদেহ টোপকে আমি সাবমিট করতে যাব, সেটা এফেক্ট তো হয়। মানে তখন মনে হচ্ছিল যেন মানে এও তো এসছিল আমার মতনই, খারাপ লাগছিল। তারপরে ফেরার পর সত্যি কথা বলতে, গতবারে পিয়ালি যখন এইসব করে এসে মৃতদেহের কথা বলেছিল, পিয়ালির ওপরে আমার রাগ হয়েছিল, কিন্তু আমি গিয়ে যখন দেখলাম এসবগুলো, মানে সত্যি খারাপ লাগছিল যে ওই টোপকে গিয়ে সাবমিট করব, খারাপ লাগছিল। শুধু তাই নয়, ওখান থেকে ফেরার পথে ওই একই জায়গায় ট্রাফিক জ্যাম, মৃতদেহ পড়ে আছে, মানে ওই সরু জায়গাতে 3-4 জন উঠছে আর আমরা নামছি, সে কোনো রকমে ধরাধরি জড়াজড়ি করে নামতে হয়েছে। হ্যাঁ, এরকম অবস্থা, ওই করেই তো অ্যাক্সিডেন্ট হয়। যাই ওখান থেকে নেমে নিচে আসছি, আস্তে আস্তে জল ফুরিয়ে গেছে। আমি 1 বোতল নিয়ে গেছিলাম 1 লিটার, ও 1 লিটার, 2 লিটার জল শেষ হয়ে গেছে, গলা ফেটে যাচ্ছে জল তেষ্টায়। নিচে নামতে কারোর কাছে জল পাচ্ছি না, যাকে জিজ্ঞেস করছি নেই, হ্যাঁ, নো 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 নো। তো যাই হোক, এসে ক্যাম্প করে এসে 2 গ্লাস অরেঞ্জ জুস খেলাম, জল খাচ্ছি। তারপর থেকে না জল তেষ্টা প্রায় 1 সপ্তাহ ছিল, মানে হাঁটলেই জল তেষ্টা পাচ্ছে, হাঁটলেই। মানে ওই যে অতটা সময় জল না খেয়ে নেমেছি, ফলে ভিতরে জানি না, মানে কিছুটা দূরে এগোতেই জল তেষ্টা পাচ্ছিল। এবার ক্যাম্প করে বেশিক্ষণ বসলাম না, আধ ঘন্টার মতো রেস্ট নিয়ে আমাদের টার্গেট ছিল ক্যাম্প 2-তে নেমে আসবো। যেই ক্যাম্প 4 পেরিয়ে কিছুটা এগিয়েছি, আর একটা মৃতদেহ রোপিং করা, টাটকা একদম, সেটা আসার সময় ছিল না, পরের দিন দেখি রোপিং করা আছে। সরায় না কেন? মানে কেন সরাবে? কে সরাবে? সরাবে এই জন্য কে সরাবে? যারা যাচ্ছে তাদের কে mental সরাবে? stress পড়বে। কে সরাবে? কে সরাবে? আমার সঙ্গে যে গাইড আছে সে সরাবে না, আমি সরাবো না, কে সরাবে? একটা মানুষকে থেকে হ্যাঁ, গভর্নমেন্টের লোকজন কি জন্য সরাবে? টাকা পেলে সরাবে। এই তো যেমন দুর্গাপুরে পরেশনাথ ওনার যে মৃতদেহ, ওনার বাড়ি থেকে পয়সা দিয়ে ওটাকে নামিয়ে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, গৌতম ঘোষ উত্তর, তার 2 বছর পরে মনে হয় তাকে নামিয়েছে। পরেশবাবুরও তো 2 বছর পর, 2 বছর একই এতে নামানো হয়েছে। হ্যাঁ, কিন্তু বাড়ির লোক পয়সা না দিলে, নামবে না। নামাবে কেন? তারপর এই 3টে আমি মৃতদেহ দেখতে পেয়েছিলাম। সেখান থেকে নামছি, ওই যে মানে ক্যাম্প 4-এ যাওয়ার আগে যে ওয়াল বলছিলাম, সেখানে এসে দেখি মানে রুট, মানে ফ্রেশ বরফ পড়ে রুট বন্ধ হয়ে গেছে। আবার আমাদের 2 জন যে গাইড ছিল, আমার আর একজনের, তারা ওই মানে কোনো রকমে নেমে আবার ওই কি বলে রোপ দেখে আবার রুট বানালো, পুরো একদম লোৎসে ক্যাম্প অবধি, অনেকটা, প্রচুর টাইম নষ্ট হলো। আর ওইখানে এসেই আমার ডান পাটা একটু মুচকে গেল, আমি আর এগোতে পারছি না। ওই স্লোপ 70 ডিগ্রি স্লোপ, মানে এইভাবে নামা, মানে বারবার এই যে চাপ পড়ছে, আর আমার এইখানটায় মুচকে গেছে, ব্যথা, কিছুতেই এই দিকটা নামতে পারছি না। এই দিক দিয়ে যতটা পারলাম নামলাম, স্লো হয়ে গেলাম। আমার গাইড রাগ করছে যে সাবজি আপ জলদি कीजिए, नहीं तो हम लोग कैंप 2 में नहीं पहुंच पाएंगे। हम बोला हम नहीं जाएंगे कैंप 2, आज कैंप 3 में रहेंगे, কাল বেস ক্যাম্প जाएंगे। ওর ইচ্ছা ছিল যে ক্যাম্প 2-তে পৌঁছাতে পারলে অন্তত আজকে রাতে খাওয়া দাওয়াটা ভালো পাবো, এটা ওর টার্গেট ছিল। তো সেই জন্য বলছে স্যার आप कैंप 3 में रहिए, हम कैंप 2 में जाएंगे।
আমি বললাম अरे आप जाएंगे तो मैं किसके साथ जाएंगे कैंप 2, मैं अकेला नहीं जाएंगे, आपको रहना पड़ेगा। तो वो শুনবে না, ও যাবেই। আমি বললাম ঠিক আছে। আমি একদম এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর যে লাকপা শেরপা তাকে ফোন লাগালাম ওই ওয়াকি টকিতে। আমি লাগাই ফোন লাগাই বললাম তাকে যে আমি যেতে পারবো না, আমার পা মুচকে গেছে, আমি কালকে বেস ক্যাম্পে পৌঁছাবো। বললো ঠিক আছে সাবজি আপ উদারই রয়ে যাই। ও আর কোনো কথা বলতে পারলো না, আমার সঙ্গে থেকে গেল, কিছু বলতে পারলো না। সকালবেলা 6টার মধ্যে মুভ আবার তখন দেখি পা ঠিক হয়ে গেছে, নামছি। একটা ভুল করেছিলাম আমি, সেটা হলো যে ইকুইপমেন্টগুলো আছে জুমার, ডিসেন্ডার, সেফটি, আমি জানি না কখন সব একসঙ্গে তালগোল পাকিয়ে গেছে, জড়িয়ে গেছে। নামার সময় একটা জায়গায় গিয়ে আমি আটকে গেছি, কোনোটাই ইউজ করতে পারছি না। কোনো রকমে জুমারটা খুলে ফেলেছিলাম, জুমার খুলে তবেই রক্ষা পেয়েছি। সবই তো ওয়াল, নালে ওই ইনক্লিনেশন, যাই হোক ওইসব নামতে নামতে ক্যাম্প 2তে গিয়ে টিফিন করলাম। টিফিন করে আবার জার্নি শুরু করলাম। করতে সন্ধেবেলা পৌঁছালাম বেস ক্যাম্পে। এবং নামার সময় দেখলাম যে যাওয়ার সময় যে রুটটা ছিল কুম্বা আইস ফলে সম্পূর্ণ চেঞ্জ, সম্পূর্ণ। ল্যাডারের সংখ্যা অন্তত 15-20খানা হয়ে গেছে, এতগুলো ল্যাডার প্লাস রুট চেঞ্জ, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, মানে নামার জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সেটা গেল। নামার সময় ডিসেন্ডার ইউজ করি আমরা, তো আমরা কি করছিলাম, ডিসেন্ডার ইউজ না করে ওই ক্যারাবিনার আছে, ক্যারাবিনারগুলোকে ডিসেন্ডার হিসেবে ওই রোপটাকে জড়িয়ে নামছিলাম, কায়দা আছে। হ্যাঁ, সেইটা করতে গিয়ে আমার গাইড কী করলো, ওপর থেকে রোপ ছিঁড়ে নিচে ধপাস, হ্যাঁ রোপ ছিঁড়ে গেছে রোপ, এবং সেটা ডাইনামিক রোপ। আমি অবাক হয়ে গেলাম, যদি কোনো ক্র্যাবাস থাকতো ও পাওয়া যেত না ওকে। বললো সাবজি হাম গির গে। আমি দেখি হ্যাঁ সেখানটা মানে যেখানে রোপটা পুরনো হতে পারে, পুরনো হবেই, কিন্তু বোঝার উপায় নেই। ওটা পুরনো মানে এমনি যদি আপনার স্ট্যাটিক রোপ হয় বোঝা যায়, ছালটাল উঠে যায় হয়, কিন্তু ডাইনামিক রোপ বুঝতে পারছেন। ছিঁড়ে নিচে পড়েছে প্রায় 15 ফুট। দেখলাম চাতাল মতো জায়গা বেঁচে গেছে, কিন্তু রোপ ছিঁড়ে পড়েছে। আমি দেখলাম না, এই ডিসেন্ডার ছাড়া আমি ইউজ করবো না এই ক্যারাবিনার ডিসেন্ডার দিয়ে বাকিটা নামলাম। নেমে যখন পৌঁছালাম আমাদের উত্তরীয় পড়িয়ে, হ্যাঁ বেস ক্যাম্পে হলো। রাতে ভালো খাওয়া দাওয়া হলো। সকালবেলা সেখান থেকে আবার আমি বললাম আমি আর থাকবো না বেস ক্যাম্পে, মানে আমি আর পারছি না, বেস ক্যাম্পে আমি থাকবো না, নিচে যাবো। ওখান থেকে যাত্রা শুরু করলাম। মানে প্রথমে পড়ছে বলে একটা জায়গায় আসলাম, প্রচণ্ড বৃষ্টি, পড়ছের আগে এগোতে পারলাম না, পড়ছেতে থেকে গেলাম। তারপরের দিন নামচি বাজার, তারপরের দিন লুগলা থেকে ফ্লাইট দিয়ে রামেছাপ বলে একটা জায়গা, সেখান থেকে 6 ঘন্টা জার্নি করে কাঠমান্ডু পৌঁছালাম। কত তারিখ? না 25 তারিখ তো এখানে মানে হ্যাঁ 21। তারপরে 2-3 দিন কাটিয়ে ব্যাক বর্ধমান। এই হলো টোটাল জার্নি। তো আমি একে বলেছিলাম যে কিছু আর্থিক সাহায্য করব, মানে গাইডদের, কেননা ওরা সাবমিট করিয়েছে, এতটা সাপোর্ট করেছে। মিংমা আমার সাথে থেকে লাস্ট অবধি ছিল, আমাকে কাঠমান্ডু অবধি ও এনেছে। আমি বললাম কিছু আমি করব, একটু টাইম দিতে হবে, কিছু টাকা পয়সা দিতে হবে, অল্পই, বেশি না, তো 15-20 হাজার টাকা করে দিয়ে দেবো দুজনকে।
তা আপনার যে এই দীর্ঘ 10 বছর কি তারও বেশি তো নিশ্চয়ই মানে এই প্রিপারেশন। হ্যাঁ 10 বছর তো অবশ্যই। 25 তারিখ। এই যে জার্নিটা, এই প্রিপারেশনের জার্নিটা, এটা কি রকম, মানে আপনার কি কি করতে হয়েছে বা ফুড হ্যাবিট চেঞ্জ করতে হয়েছে কিনা, বা ফুড হ্যাবিট বলতে আমি কোনো মানে চপ বা এরম জাতীয় জিনিস খাই না, এখনও খাই না, অ্যাভয়েড করি। খাই না মানে অ্যাভয়েড করি। অয়েলি ফুডটা একদম বাদ। হ্যাঁ অয়েলি ফুড বাদ, বাড়ির খাবারটাই বেশি প্রেফার করি। আর বাইরে গেলে চেষ্টা করি কোনো ভাজাভুজি বা এসব জিনিস না খাওয়ার। শরীরচর্চা নিয়মিত করতে হয়? শরীরচর্চা প্রত্যেক দিন ননস্টপ। শুধু কি হাঁটাই নাকি না, শরীরচর্চা বলতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ডন বৈঠক এই রিলেটেডগুলো এগুলো করি। আর ম্যারাথন। ম্যারাথন এটাও একটু বলে দিন, ম্যারাথন যে কতগুলো ম্যারাথনটা এই আজকেই সব গ্রুপের সব ফোন আসছিল। অফিসে যখন ছিলাম তখন সব একে একে ফোন আসছে। এবার কেউ সাহস পাচ্ছিল না একদিন ফোন করার, এবার সব ফোন আসছে, দাদা কবে জয়েন করছেন ম্যারাথনে। মানে আমাকে ফিল্ডে নামতে গেলে তার আগে প্র্যাকটিস করতে হবে, তো প্র্যাকটিসটা শুরু করব খুব তাড়াতাড়ি। ওটা আর একটা জগৎ। সর্দির এটা না কাটলে হ্যাঁ ওটাও আর একটা জগৎ ম্যারাথনটা। প্রচুর হেল্প করে এটা। কতগুলো ম্যারাথন করেছে এর মধ্যে মোটামুটি? প্রচুর। আমার ঘরে ঢুকলে মেডেল রাখার জায়গা নেই ম্যারাথনের। মানে রিসেন্ট একটা করেছি, সেখানে 100খানা ধরেছে, বাকিগুলো ধরছে না। তো প্রচুর মেডেল, প্রচুর ট্রফি, প্রচুর স্মারক, যেগুলো এখনও আমি শো করতে পারি না, সব আলমারির মধ্যে এখানে ওখানে ঢুকে রয়েছে। পরের লক্ষ্য হয় মানাসুলু, নাহলে ধৌলাগিরি। ফার্স্ট প্রেফারেন্স ধৌলাগিরি, দেখা যাক। দক্ষিণ আফ্রিকার একটা চিন্তা ভাবনা দক্ষিণ আফ্রিকার ওটাও আছে মাথায়। সেটাও মানে কি হয়, কিছু কিছু মানে আমার মানে আমাকে পছন্দ করে আর কি, সেরকম ভাইয়ের মতো সব আছে, তারা ডিমান্ড করে। যেমন সৌদি আরবের একজন ইমরান ফাকি বলে আছে, তার ডিমান্ড হলো দাদা हमारा साथ जाना पड़ेगा একাঙ্গাগুয়া, যেটা সাউথ আমেরিকা। হ্যাঁ, তো ও ডিমান্ড একটা করে আছে। তো সবাইকার দেখতে হয়। ওর সঙ্গে এলবুসটা করে এসেছি। আমার সঙ্গে ঘুরতে পছন্দ করে, মানে আমার সঙ্গে যেতে পছন্দ করে। মানে মেডিকেল চেক আপ করতে হয় না, আমি করে গেছি। মানে আমার ডাক্তারকে আমি দেখিয়েই যাই, প্রেশার থেকে আরম্ভ করে সুগার সব টেস্ট করেই গেছিলাম। তবে ওইগুলো প্রয়োজন হয় না, কারণ এত ম্যারাথন করেছি না, মানে একদম সাবমিট করতে গেলে অবশ্যই বলবো তাকে যে টেকনিক্যাল নলেজ অবশ্যই থাকতে হবে, আর 6000-7000 মিটারের উপরে অভিজ্ঞতা থাকতে হবে ক্লাইম্ব করার। প্রিপারেশন বলতে ফিটনেস থাকতে হবে ফুল। ফিজিক্যাল ফিটনেসের থেকে মেন্টাল ফিটনেসটা সব থেকে জরুরি বেশি। মানে আমি যেটা বলি আমি নিজেকে 200% মেন্টাল প্রিপারেশান নিয়েই এগোই। কেননা আমি বাড়িতে যেদিন সামিট পুষে বেস ক্যাম্প থেকে বেরোই, সেদিন বাড়ি থেকে বলেই দিয়েছিলাম যে 6-7 দিন খোঁজ পাবে না, যেমন আমিও কিন্তু চেষ্টাও করব না। এবং ওই 6-7 দিন বিশ্বাস করুন, মানে বাড়ির কথা কি কারোর কথাই আমার মনে হয়নি। আমার একটাই মাথায় ছিল যে আমার সাবমিট করতে হবে। একদম মানে সত্যি কথা বলতে আমার বাড়ির কথা মনেই আসে না যখন যে কোনো সাবমিটের সময়। এই যে সাবমিট পিরিয়ডে যারা গাইড থাকে তারাই তো মূল ভরসা, তাদের না, ব্যাপারটা ওই রকম নয়। গাইডরা থাকে ঠিকই, কিন্তু তারা আপনাকে হেল্প করবে যে অক্সিজেনটা ঠিক মতো চলছে কি না, আমি জল খাচ্ছি কি না, এইসবগুলো খেয়াল রাখে না তা নয়, কিন্তু আলটিমেট আপনাকেই সাবমিট করতে হবে। তারা আপনাকে কোনো রকম ওইভাবে হেল্প করে না। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন না, পালিয়ে আসবে,
বা চেষ্টা করবে, কেউ হয়তো চেষ্টা করবে বাঁচাবার। এই মাউন্টেনিং নিয়ে বর্ধমানে পরবর্তীকালে বর্ধমান শহরে কিছু করার অবশ্যই অবশ্যই অনেক মানে চিন্তা ভাবনা নিয়েই আমি এসেছি। সেটা আমি অনেক জায়গায় বলেছি যে বর্ধমানে যদি কিছু করা যায় তার জন্য আমি 100% নিজেকে দেবো, কিন্তু প্রশাসন থেকে সেইভাবে আমি কোনো রকম এখনো পর্যন্ত কোনো রকম হেল্প পাইনি। আজকে যেটা হলো সেটা সম্বর্ধনা দিল ঠিকই, কিন্তু ওই লেভেলের নয়। যেমন হুগলি আমি পিয়ালির কথাই বলি। পিয়ালি যখন স্টেশন থেকে নামলো, পিয়ালিকে হুট খোলা গাড়িতে করে পুরো চন্দ্রনগর ঘোরানো হয়েছিল। ওর জন্য নয়, আমি যেটা মনে করি মানুষকে মোটিভেট করার জন্য, ইয়াং জেনারেশনকে। এখানে সেটা হয়নি। কয়েকজন ভালো মানুষের উদ্যোগে হয়তো আমাকে ওখানে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, কিন্তু ওটা যথেষ্ট নয়। ওটা একজন এভারেস্ট করে আসছে, দেবরাজ আমাকে বলছিল যে সৌমেন তুমি যে কী কী কৃতিত্ব করেছো তুমি নিজেই জানো না। সত্যি আমি জানি না। আমার যেটা মনে হয়েছে যে এভারেস্ট সামিট করাটা মানে খুব একটা যে একটা সাধারণ ব্যাপার আমি মনে করি না। আমি নিজে তো সামিট করে এসেছি, কষ্টের ব্যাপার, মানে অনেক কি বলবো, হ্যাঁ একটা সাধনাই বলা যেতে পারে। আপনি বলুন না বর্ধমানে কেন এতদিন একটা এভারেস্ট জয়ী নেই, কেন নেই? এটা মানে যে প্রবাদটা আছে টাকা থাকলে এভারেস্ট যাওয়া না, হয় না, টাকা থাকলে এভারেস্ট হবে না। মানসিকতা, টেকনিক্যাল তার হ্যাঁ এজেন্ট 8K এক্সপিডিশন প্রাইভেট লিমিটেড, 8K। ওরাই প্রথম ফেসবুকে ওটা পোস্ট করে সাইটটা হয়েছে জানা যায়। মানে ফেসবুকে নয়, মানে ওরা পুরো ইন্টারনেটে ওয়ার্ল্ড ওয়াইড আমিও জানতাম না ওটা করেছে। বাজেট আমি 31 লাখ টাকা আমি দিয়েছি। ওরা 31.5 বলেছিল, আমি 31 দিয়েছি, আর দিইনি। আমি বললাম আমি আর দিতে পারবো না। বাজার এখন লোন কত, মানে এভারেস্ট করে আসার পরে আপনার ওই 15 লাখ টাকা। আমার একটা কথা, যারাই এই সাবমিট করে তারাই এই লোনে পড়ে, তবুও আবার সাবমিট করতে যায় কেন? এই যে আপনি বলছেন আবার তো ধার করবেন না, আমি আর ধার করবো কিনা কোনো ঠিক নেই। 15 লাখ টাকা শোধ করতে হবে। 15 লাখ টাকা হ্যাঁ শোধ তো করতেই হবে। কিন্তু আবার তো কি করতে হবে? না, আবার কেন ধার করবো? আবার যদি আপনি নিতে হবে, রিস্ক নিতে হবে। মানে এবার আমি চেষ্টা করব, মানে স্পন্সরশিপ মানে আশা করি পাবো। টাকাটা বড় কথা না, কি মানে যে টার্গেটটাই বড় কথা। অবশ্যই যারা এইসব করে তাদের টার্গেটটাই বড় কথা। আমি চাইবো বর্ধমান থেকে এর পরেও সামিট করুক এভারেস্ট। আমি চাইবো। আমার একটাই কোশ্চেন আছে আপনার কাছে, ধরুন এই যে এভারেস্টে যাওয়াটা, এটা তো একটা বড় অর্থের ব্যাপার, সবাই তো পায় না, কিন্তু অনেকেই ইচ্ছে থাকে বর্ধমান শহরে, অনেকেই হয়তো ইন্টারেস্টেড, বলতে প্রকাশ করতে অনেক জায়গা নেই বলে ছোট ছোট ক্যাম্প করা, এইসব নিয়ে আমি বর্তমানে ট্রেনিং বা ছোট ছোট ক্যাম্প করানো বা একবারে ভবিষ্যতে কিছু ভাবনা চিন্তা করছে। হ্যাঁ, যেটা আমি আমার ক্লাব আছে বিবর্ত এখন উত্তরপাড়ায়, সেখানে সঙ্গে যুক্ত। প্রত্যেক বছর ক্যাম্প করা হয়। রক ক্লাইম্বিং কোর্স স্কুলের ছাত্রছাত্রীদের প্রায় 50 জন নিয়ে যাওয়া হয় তাদের, এবং যারা একবার যায় তারা প্রত্যেকবার যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। তার কারণ হলো ওখানে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে মানে যে রকম ট্রেনিং দেওয়া হয়। রক ক্লাইম্বিং কোর্স মানে যে শুধুমাত্র পাহাড়ে ওঠার ব্যাপার তা নয়, সেখানে অনেক কিছু থাকে। সেখানে এডুকেশনাল যাবতীয়, মানে আপনার মানে বায়োলজিক্যাল, মেট্রোলজিক্যাল, ওয়েদার সম্বন্ধে, মানে ভূগোলে আমরা যেরকমগুলো পড়ি না, ধরুন আমাদের মাথার ওপরে কতগুলো লেয়ার আছে তো এয়ার লেয়ার, তার ডিটেলস সম্বন্ধে সেগুলো আমাদের পড়াশোনা করতে হয়। প্লাস টেকনিক্যাল ব্যাপার বলতে আমাদের রোপের বিভিন্ন নট শেখানো হয়। রাতের বেলা আকাশের তারা দেখানো হয়, মানে জ্যোতির্বিদ্যা যেটা বলা হয় সেটা দেখানো হয়।
মানে যাবতীয় এডুকেশনাল। বর্ধমানের স্টুডেন্ট বা বর্ধমানের ছেলে মেয়েদের নিয়ে এরকম কিছু অবশ্যই, মানে বলছি তো যে একবার যাবে সে বারবার যেতে চাইবে। মানে ওখানে এত স্টুডেন্ট হয় যে আমার মানে শেষে না করে দিতে হয়। সেটা তো আমরা উঠতে পারি আমাদের বর্ধমান হ্যাঁ, সেম জিনিস এখানেও করলে অসুবিধা কি আছে? এগিয়ে আসতে হবে। প্রশাসনকে এগিয়ে আসে। যদি এগিয়ে আসে তাহলে আপনি অবশ্যই অবশ্যই। তার কারণ হলো এইসব করতে গেলে একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়। কোনো ক্লাব তাকে সাহায্য করতে হবে, আর্থিকভাবে সাহায্য করতে হবে, তার রেজিস্ট্রেশন হয় যেন সেটাও করতে হবে, এবং যেসব স্কুল থেকে যাবে সেসব বাচ্চারাও যাতে মোটিভেট হয় সেসব প্রচার করতে হবে। অনেক কিছু ব্যাপার আছে, ফ্যাক্টর আছে। তো আমি বলবো বর্ধমানে নিশ্চয়ই মাউন্টেনিয়ারিং ক্লাব আছে, তারা যদি একটু এগিয়ে আসে আমার মনে হয়। বর্ধমানে মাউন্টেনিং ক্লাব দুটি আছে, কিন্তু উদ্যোগে এই প্রশাসনের সাপোর্টেরও না, তারা তো মিলিত হন এক জায়গায়, মিটিং হয়, হয় না? হয়, এবং তারাও ক্লাইম্বিং করার, পাখি পাহাড় থেকে শুরু করে না ওই রকম নয়, মানে ওই রকম নয়। মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যেটা স্পন্সরশিপ দেয়, মানে কিছুটা টাকা দেয়, 25,000 টাকা বোঝা যায়। 25, সেটা কম নয়। আচ্ছা। তো সেখান থেকে পারমিশন নিয়ে যদি আমরা করি অসুবিধা কি আছে?